সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গৌডিতে। আজ আমি তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 11-এর সেমিস্টার 2 এর ইতিহাসের প্রথম অধ্যায়ের মানে সেমিস্টার 2 এর চতুর্থ অধ্যায়ের, যেটাকে প্রথম অধ্যায় বলা হয়, তার সেই প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আমরা আগের ভিডিওতে জেনেছি অর্থশাস্ত্র সম্পর্কে, কৌটিল্য, চাণক্য কে, চন্দ্রগুপ্ত মৌর্যর প্রধানমন্ত্রী কে ছিলেন, সমস্ত কিছু আগের ভিডিওতে জানিয়েছি। অর্থশাস্ত্রের বিষয়বস্তু এবং অর্থশাস্ত্র থেকে যত রকমের ইম্পর্টেন্ট কোশ্চান হয়, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি, সেগুলো উত্তর সহ আলোচনা কিন্তু আমি প্রথম ভিডিওতে জানিয়েছি। তো ভিডিওটি লিঙ্কে দিয়ে রাখবো, যারা দেখোনি তারা প্রথম ভিডিওটি অবশ্যই দেখে রাখবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। এখানে মূলত বুক রিভিউ, বিভিন্ন ক্লাস 9, 10, 11, 12-এর বিভিন্ন যেগুলো বেস্ট বুক সেগুলো রিভিউ করে থাকি, এবং এখানে ফ্রিতে হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত ক্লাস উত্তর সহ করানো হয় একদম বিনা পয়সায়। তো তোমরা দেখো, আজ আমি মূলত তোমাদের সেমিস্টার 2 এর ইতিহাসের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি। এখানে আমরা আজ আলোচনা করব জিয়াউদ্দিন বারনী সম্পর্কে। তো জিয়াউদ্দিন বারনী কে, তার কি গ্রন্থ, তার জীবনী, মানে তিনি কি কি বলে গেছেন তার সেই সব গ্রন্থে, মূলত আমরা সেগুলোই জানবো। এবং যেই কোশ্চান এবং উত্তরগুলো আমি আজ এখানে রাখবো, তোমরা এগুলা করে রেখো, অবশ্যই এগুলো থেকে পরীক্ষাতে একদম 100% কমন পাবে। তো দেখো, আজ আমি তোমাদের কি কোশ্চেনগুলো রেখেছি। প্রথমেই আমি যে কোশ্চেনটা রেখেছি এবং যেটা রাখা অবশ্যই প্রয়োজন, সেটা হলো জিয়াউদ্দিন বারনী কে ছিলেন। তো আমাদের জিয়াউদ্দিন বারনী কে ছিলেন এটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। দেখো উত্তরটা কত সুন্দর আমি সহজ সরলভাবে তোমাদের লিখে দিয়েছি। জাস্ট একবার দুবার পড়বে, তোমাদের মনে থাকবে। একটু মনে রাখবে, মানে পড়বে, রিডিং পড়বে 2-3 বার, মনে অবশ্যই থাকবে, এটা আমার গ্যারান্টি। তো দেখো উত্তরটা আমি তোমাদের পিডিএফ দিতে পারবো না, কারণ আমি চাই তোমরা কষ্ট করে ভিডিওটা দেখে এখান থেকে লিখো, কারণ লিখলেই কিন্তু তোমাদের সেটা পড়াও একবার হয়ে যাবে। মনে রাখবে, পড়া লেখা নয়, কথাটা কিন্তু লেখাপড়া। প্রথমে লেখো, তারপর পড়ো, এই জন্য লেখাপড়া বলতে হয়। লিখে পড়ো, দেখবে সেগুলো ভালো মনে থাকবে। তো দেখো, যেটা জিয়াউদ্দিন বারনী কে ছিলেন, এটা 3 ও 4-এর যে কোনো কোশ্চেনেই আসতে পারে। সেটা হলো, দেখো, জিয়াউদ্দিন বারনী 1225 সালে আধুনিক উত্তরপ্রদেশের বুলান্দ শহরে সুলতান ঘনিষ্ঠ এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা, কাকা, দাদা সবাই দিল্লির সুলতানের সরকারের বিভিন্ন উচ্চপদে আসীন ছিলেন, মানে উচ্চপদে কাজ করতেন তার বাবা কাকারা দিল্লি সুলতানের সময়। বুঝতে পেরেছ? বারলী ছিলেন উচ্চশিক্ষিত। তিনি আরবি ও ফরাসি ভাষায় দক্ষ ছিলেন। বুঝতে পেরেছ? তাহলে তিনি কোন ভাষায় দক্ষ ছিলেন? না, আরবি ও ফরাসি ভাষায়। তিনি নিজামুদ্দিন আউলিয়ার মতো সুফি সাধক ও আমির খসরুর মতন সুফিবাদী পণ্ডিতদের সংস্পর্শে এসে ধর্মতত্ত্ব, সাহিত্য বিষয়ে প্রভাবিত হন। তিনি 17 বছর সুলতান মোহাম্মদ বিন তুগলকের সভাসদ সঙ্গী হিসেবে কাজ করেন, মানে খুবই কাছের লোক ছিলেন মোহাম্মদ বিন তুগলকের। 17 বছর কাজ করেছেন। পরবর্তীকালে সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসনকালে বারনী সুলতানের কুনজরে পড়েন, মানে চক্ষু দৃষ্টিতে আসেন, এবং রাজসভা থেকে বিতাড়িত হন। এর পরবর্তী সময়ে তিনি 2টি বিখ্যাত গ্রন্থ লিখেছেন। সেই 2টি বিখ্যাত গ্রন্থ কি? না, তারিগি ফিরোজ শাহী এবং ফতোয়া-ই জাহানদারি। তোমরা দেখতেই পাচ্ছ, এই গ্রন্থগুলি থেকে সুলতানি আমলের রাজনৈতিক ঘটনা, শাসন পরিচালনা সম্পর্কে জানা যায়। বুঝতে পেরেছ? তাহলে জিয়াউদ্দিন বারনী কে ছিলেন, কার সময় ছিলেন, তার দাদা, কাকা, বাবারা কোন সুলতানের সময় কাজ করতেন, এবং জিয়াউদ্দিন বারনী কী কী গ্রন্থ লিখেছেন, কোন সুফি সাধকদের সংস্পর্শে এসে তিনি মানে পণ্ডিত্য, মানে ধর্মতত্ত্ব, সাহিত্য বিষয়ে প্রভাবিত হন। তো আমরা জিয়াউদ্দিন বারনী সম্পর্কে এটা জানতে পারলাম। এরপর আমি যে কোশ্চেনটি রেখেছি সেটা তোমরা দেখো। সেটা হলো, দেখো, বারনীর ফতোয়া-ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলেছেন। এই কোশ্চেনটি তোমরা বড় কোশ্চেন, মানে 8 নাম্বারের হিসেবে করতে পারো এবং 4 নাম্বারেও আসতে পারে। কিন্তু দেখো, নোটটা খুবই সহজ সরলভাবে আমি নিজের ভাষায় তোমাদের লিখে রেখেছি। তো দেখো, এখানে তোমরা ভূমিকা দেবে, আমি ভূমিকাটা লিখতে ভুলে গেছি। তো এখানে যেটা দেবে সেটা শুরু করবে। সেটা দেখো, ইতিহাসের দর্শন চিন্তায় সুলতানি যুগের শাসন ব্যবস্থায় জিয়াউদ্দিন বারনী ছিলেন শ্রেষ্ঠ ঐতিহাসিক। বুঝতে পেরেছ? তিনি ইতিহাসকে সমাজের দর্পণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তার রচিত ফতোয়া-ই জাহানদারি সুলতানি যুগের রাষ্ট্রনীতি বিষয়ক শ্রেষ্ঠ গ্রন্থ। রাষ্ট্রনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকলো। প্রথমে কি পয়েন্টটা দিয়েছি সেটা দেখো। সেটা হলো উপদেশমূলক গ্রন্থ। এটি ছিল মুসলিম শাসকদের জন্য রাষ্ট্র পরিচালনা ও রাষ্ট্রনীতি কৌশল সংক্রান্ত উপদেশ গ্রন্থ। এই গ্রন্থটি মিরর ফর প্রিন্স নামেও পরিচিত। এটি কৌটিল্যের অর্থশাস্ত্র ও ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স গ্রন্থের তুলনীয়, মানে এই ফতোয়া-ই জাহানদারি গ্রন্থটি। পরের পয়েন্টটি দেখো, ধর্মীয় নিয়ম পালন। বারনীর ফতোয়া-ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে শরীয়ত বা ইসলাম ধর্মের বিধান অনুযায়ী
রাজ্যে শাসনের কথা বলেছেন। তিনি বলেছেন একজন শাসকের কর্তব্য শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, ইসলাম ধর্মকে রক্ষা করা, ধর্মের প্রচার করা। বুঝতে পেরেছো? পরের পয়েন্টটি দেখো, রাজতন্ত্র। মানে ফতোয়াই জাহানদারিতে কি বলেছেন রাজতন্ত্র সম্পর্কে? ফতোয়াই জাহানদারিতে বারনী চরম রাজতন্ত্রকে সমর্থন করেছেন। রাজতন্ত্রকে বংশানুকর্মিক প্রতিষ্ঠান বলেছেন। তিনি শাসককে জিলুল্লাহ বা ঈশ্বরের ছায়া বলে অভিহিত করেছেন। পরের পয়েন্টটা দেখো, দুই রাজ্যের তত্ত্ব। বরণী দুই প্রকার রাজ্যের কথা বলেছেন, ঈশ্বরের রাজ্য ও ইহজগতের রাজ্য। তার মতে প্রকৃত ক্ষমতার অধিকারী ঈশ্বরের রাজ্য হলো যথার্থ রাজ্য, ইহজগতের রাজ্য ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয়। বুঝতে পেরেছ? তারপরের কোশ্চেনটি দেখো, জনকল্যাণমূলক কাজ। সুলতানকে সর্বদা প্রজার কল্যাণ সাধনের কাজে যুক্ত থাকতে হতে হবে, কারণ সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য প্রজার সুখ দুঃখ দেখা প্রয়োজন, মানে সুলতানের কর্তব্য সেটা। তারপরের পরের পয়েন্টটা দেখো, ন্যায় বিচার। বারনী বলেছেন শাসকের প্রধান কর্তব্য বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা, রাজ্যে সকলের যেন সমান অধিকার থাকে, সুলতান প্রজাদের ন্যায় বিচার দিয়ে তাদের জীবন ও সম্পত্তি রক্ষা করেন। এই গেল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বারনী থেকে যে কোশ্চেনটি, বড় কোশ্চেন 8 নম্বরের। আমি একটি কোশ্চেন রেখেছি, এটাই করবে, অধিকাংশ স্কুলে এটাই আসবে, আমি কথা দিলাম। সেটা হলো বারনীর ফতোয়াই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলেছেন। এরপরে আমি যে কোশ্চেনগুলি রেখেছি সেগুলো আমি তোমাদের দেখাই। সেগুলো মূলত 3 ও 4-এর জন্য। তো সেগুলো দেখো, এর আগে আমি 3-4-এর একটা দিয়েছিলাম, সেটা হলো বারনী কে ছিলেন সেটা সম্পর্কে। তো এটা দেখো, কণ্ঠক সাধন বলতে কি বোঝায়, কণ্ঠক সাধন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো দিচ্ছি। তো এটা হলো জিয়াউদ্দিন বারনীর একটা কথা। জিয়াউদ্দিন বারনী তার তাজিয়াতুলমূলক কি গ্রন্থে, না তাজিয়াতুলমূলক গ্রন্থে কণ্ঠক শোধন বা শত্রু দমন সম্পর্কে আলোচনা করেছেন। মানে শত্রুদের দমন করা কথাটাকেই কণ্ঠক শোধন বলা হয়। তিনি কণ্ঠক শোধন বলতে বুঝিয়েছেন, কণ্ঠক শোধন অর্থাৎ শত্রু বা বিরোধীদের দমন করতে হলে তা এমনভাবে করতে হবে যেন এটি রাষ্ট্রের জন্য উপকারী হয় এবং সমাজের অশান্তি সৃষ্টি না হয়। তার মতে কণ্ঠক শোধন না করলে তা রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে শত্রুকে নিঃশেষ করার পরিবর্তে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছেন, যাতে পরবর্তীতে সে সমাজে বা রাষ্ট্রে আবার ক্ষতি করতে না পারে। এটি সেই সময়কার শাসক ও প্রশাসকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল, যাতে তারা একদিকে যেমন শত্রু দমন করতে পারে, তেমনি রাষ্ট্রের শাসন ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে পারে। মানে তোমরা বুঝতে পারলে যে কণ্ঠক সাধন বলতে কি বোঝো। মানে কণ্ঠক সাধন কি বলতো, মানে শত্রু হয়তো কেউ দোষ করলো, তো তাকে এমন শাস্তি দাও যাতে সে সেটা অনুভব করতে পারে। তাকে শাস্তি দেওয়া মানে এই নয় যে তাকে ফাঁসিতে বা শুলে চড়িয়ে দেওয়া বা মৃত্যুবরণ বা কোনো কঠিন শাস্তি দেওয়া। তাকে এমন একটি শাস্তি দাও যে সেটা রিয়েলাইজ করতে পারে এবং পরবর্তীকালে সে সেই সব অপরাধ যাতে না করে, তার জন্য কিন্তু এই কণ্ঠক সাধন করাটিও প্রয়োজন। আর এটা কিন্তু তখনকার সময়ের যে সময়কার শাসক এবং প্রশাসকরা ছিল তারা খুব মেনে চলতো। তো কণ্ঠক সাধন বলতে কি বুঝলে? আর এটা কোন গ্রন্থে বলেছেন জিয়াউদ্দিন বারনী? না তার তাজিয়াতুলমূলক গ্রন্থে কণ্ঠক সাধন কথাটি বলেছেন। এরপর যে দুটি কোশ্চেন রেখেছি দেখো, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 4 নম্বরের জন্য। প্রথমেই যে কোশ্চেনটি রেখেছি দেখো, উত্তরগুলো তোমরা দেখবে কত সুন্দর, আর এই সব উত্তর তোমরা তোমাদের কোনো টেক্সট বইয়ে বা সহায়িকাতেও পাবে না। তো দেখো, উলেমা বলতে কাদের বোঝায়? উলেমা আরবি শব্দটি ইসলামী পরিভাষায় ধর্মীয় জ্ঞানী ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হতো। মানে উলেমা কথাটি হলো একটি আরবি শব্দ, যেটি ইসলামী পরিভাষায় ধর্মীয় জ্ঞানী ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়। দিল্লি সুলতানিতে কোরআন ও শরীয়তের ব্যাখ্যাদানকারী মুসলিম পণ্ডিতদের উলেমা বলা হয়। তাহলে উলেমা কাদের বলা হতো? না দিল্লি সুলতানিতে কোরআন ও শরীয়ত যারা ব্যাখ্যাদান করতো, মানে পড়ে শোনাতো, সেই সব মুসলিম পণ্ডিতদের উলেমা বলা হতো। উলেমা 4 শ্রেণীর। কি কি? এটা কিন্তু তোমরা কোনো টেক্সট বই পাবে না। সেটা হলো মুফতি, ধর্মীয় আইনের উপর বিশেষজ্ঞ যারা ফতোয়া ধর্মীয় রায় প্রদান করেন তাদের মুফতি বলে। 2, মুফাসসির, কোরআনের ব্যাখ্যা প্রদানকারী যারা কোরআন পড়ে শোনাতো তাদের বলতো মুফাসসির। 3, হাদিস, হাদিস সংগ্রহ তার বিশ্লেষণে দক্ষ ব্যক্তিরা যারা হাদিসের সঠিক যাচাই করেন। 4 হলো ফিক হবিদ, ইসলামী আইন বিশেষজ্ঞদের বলা হতো ফিক হবিদ। তাহলে উলেমা কয় প্রকার, কয় শ্রেণীর? না 4 শ্রেণীর। বুঝতে পেরেছ? তারপর দেখো, উলেমা ছিল হিন্দু বিদ্বেষী, এরা একটু হিন্দু বিদ্বেষী ছিল। সুলতান আলাউদ্দিন খলজি ও মোহাম্মদ বিন তুগলক ছাড়া বাকি সুলতানদের শাসনকালে যথেষ্ট প্রভাব ছিল ওদের। তাহলে কাদের সময় উলেমাদের প্রভাব ছিল না? না আলাউদ্দিন খলজি ও মোহাম্মদ বিন তুগলক ছাড়া বাকি সুলতানদের শাসনকালে যথেষ্ট প্রভাব ছিল এই উলেমাদের। দিল্লির সুলতানদের প্রায় সকলেই এদের খুশি করতে ভূমিদান করতেন, মানে ভূমিদান করতেন দিল্লি সুলতানদের বিভিন্ন মানুষজনরা, এবং মসজিদ নির্মাণ করে দিতেন।
রাষ্ট্র ও প্রশাসনের পরিচালনার ক্ষেত্রে উলেমা শ্রেণী সুলতানদের কাছে ছিল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। মানে বিভিন্ন সুলতানরা কিন্তু এই উলেমাদের সহ্য করতে পারতেন না, মানে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে এই উলেমারা, কারণ এরা একটু শরীয়ত বা কোরআনের ব্যাখ্যাকারী, তো এদের কথা সকলকে শুনতে হতো, তো এটা সুলতানদের চাপ মনে হতো। পরে যে কোশ্চেনটি রেখেছি সেটা তোমরা দেখো স্ক্রিনের মধ্যে, সেটা হলো, এটাই আমার লাস্ট কোশ্চেন জিয়াউদ্দিন বারনী থেকে, সেটা হলো শরীয়ত কি। এটা তোমরা পড়ে থাকবে যে এই উলেমা এবং শরীয়তের কিন্তু যে কোনো একটি তোমরা পড়বে, এটা আমার মনে হয়। তো দেখো শরীয়ত কি। শরীয়ত বলতে ইসলামিক ধর্মীয় আইন বা বিধিবিধানকে বোঝানো হয়। শরীয়ত বলতে ইসলামিক ধর্মীয় আইন বা বিধিবিধানকে বোঝানো হয়, যা আল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে নির্ধারিত হয়। শরীয়ত ইসলামের জীবন ব্যবস্থা, সমাজ, অর্থনীতি, বিচার ব্যবস্থা, ধর্মীয় আচরণ সহ সমস্ত দিকের নির্দেশনা প্রদান করে। তাহলে শরীয়ত কি না, শরীয়ত ইসলামী যে মানুষরা, যারা মুসলিম বা ইসলাম ধর্মের মানুষরা, তাদের জীবন ব্যবস্থা, সমাজ, অর্থনীতি, বিচার ব্যবস্থা বা ধর্মীয় আচরণ কেমন পালন করবে, বা তারা কিভাবে কিটা হলে ভালো, সমস্ত কিছু নির্দেশনা করতো এই শরীয়ত প্রদান করে। শরীয়তের ভিত্তিতে সুলতানি রাষ্ট্রের পুরোহিত বা উলেমা শ্রেণী সুলতানকে 12টি কর্তব্য পালনের নির্দেশ দিয়েছিল। মানে শরীয়তের ভিত্তিতেই, শরীয়তের উল্লেখ করেই রাষ্ট্রের পুরোহিত বা উলেমাদের মানে একটা পুরোহিত শ্রেণী সুলতানকে 12টি কর্তব্য পালনের নির্দেশ দিয়েছিল। একমাত্র সুলতান মোহাম্মদ বিন তুগলক ছাড়া প্রায় সকল সুলতানই এই আইন মেনে চলতেন, মানে শরীয়ত। এই শরীয়ত এবং উলেমা কিন্তু দুটো কিন্তু মানে সমোপযোগী, মানে একে অপরের পরিপূরক। এই শরীয়ত হলো একটা, ভাবো কোরআনের মতন একটা জিনিস, পড়ে শোনাতে হতো। এটা কে পাঠ করতো না, উলেমারা কোরআন ও শরীয়ত পাঠ করতো। এই শরীয়তটা কিন্তু কি না, শরীয়ত হলো ইসলামী ধর্মের যে সকল মানুষরা তারা কিভাবে জীবন যাপন করবে, অর্থনীতি তাদের কি হবে, বিচার ব্যবস্থা কি, সে সমস্ত কিন্তু এই শরীয়তে লেখা ছিল। বুঝতে পেরেছো? আর এগুলো পাঠ করতো কে, উলেমা। তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো আমি বলে দিলাম। তাহলে কোন কোন কোশ্চেন আজকে বললাম। প্রথম হলো জিয়াউদ্দিন বারনী কে ছিলেন, এটা তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। তারপরে যে বড় কোশ্চেন দিলাম 8 নম্বরের, সেটা হলো বারনীর ফতোয়া জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলেছেন বারনী। এরপর যে কোশ্চেনটি দিয়েছিলাম 4 নম্বরের যে তিনটি, সেটা হলো কণ্ঠক শোধন বলতে কি বোঝায়, উলেমা বলতে কাদের বোঝায়, এবং শরীয়ত কি। তোমরা এই কোশ্চেনগুলি করে থাকো, একদম করবে অবশ্যই। মানে বারনী থেকে মানে অর্থশাস্ত্র বা কৌটিল্যের যে প্রথম পর্বটা ছিল সেখান এবং বরণী, এই দুটো থেকে যে কোনো একটি বড় নাম্বারের কোশ্চেন আসবে। বুঝতে পেরেছো? আর এগুলো থেকে তো তোমরা 3-4 কোশ্চেন অবশ্যই পারবে। তো তোমরা এই কোশ্চেনগুলি করে রাখো, এবং প্রথমের ভিডিওটা যারা দেখোনি আমি লিঙ্ক দিয়ে রাখবো, বা তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা খুঁজে সেখান থেকে দেখে আসবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সকলেই লাইক করো এবং কমেন্ট করো তোমরা কোন ধরনের ভিডিও আরও চাও বা কি বিষয়ে জানতে চাও তোমরা, তাহলে আমি খুবই খুশি হব। এবং এরপর খুব তাড়াতাড়ি এই অধ্যায় থেকে, মানে প্রথম অধ্যায় থেকে তোমাদের মাত্র আর একটি ভিডিও আসবে, আমি বললাম সেখানেই তোমাদের পুরোটা কভার করিয়ে দেবো এই অধ্যায়টা। যেহেতু তোমাদের মার্চ মাসে পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে, আর বেশি সময় নেই, বুঝতে পেরেছো? আর 3 মাস 3.5 মাস সময় আছে। তো সবশেষে বলবো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।